পরের ইস্যু ওয়াকফে আজকে সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট জানিয়ে দিল যে ওয়াকফ সম্পত্তিতে আপাতত পরের শুনানি অবধি কোনো বদল করা যাবে না, বোর্ড পর্ষদে কোনো নিয়োগ করা যাবে না। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মামলার প্রেক্ষিতে একেবারে স্পষ্ট ভাষায় কেন্দ্রকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। আজকে বঙ্গ রাজনীতি অবশ্যই ওয়াকফ নিয়ে যা হলো তা নিয়ে তপ্ত। আমি দ্রুত একটা পরের প্রতিবেদন, ছোট্ট প্রতিবেদন নেব, তারপর এই ঘটনার নানা বিশ্লেষণ আছে। আসবো রাজ্যপাল, তিনি অ্যাকশনে ফিরে এসছেন, সিনে ফিরে এসছেন এই রাজ্যে অবশেষে। দেখুন, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছিল মুর্শিদাবাদের নানা প্রান্ত। জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুলিশের গাড়ি। জঙ্গিপুরে আবার অশান্তির সময় পুলিশের দোকানে লুকিয়ে পড়ার ছবি সামনে আসায় জোর বিতর্ক তৈরি হয়। এই আবহেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে রাজ্য সরকার জানালো 8ই এপ্রিল রঘুনাথগঞ্জের উমারপুরে এসটিপিওর গ্লক পিস্তল ছিনতাই করে দুষ্কৃতীরা। সেখানে 10 রাউন্ড গুলি ছিল। জঙ্গিপুরের এসটিপিওর গাড়ি ও হাইওয়েতে টহলরত গাড়িতে আগুন লাগানো হয়। বিক্ষোভকারীরা হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা লাঠি, হাঁসুয়া, লোহার রড ও অন্য অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর চড়াও হয়। ওয়াকফ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল সুতি ও শামশেরগঞ্জ। এবার এই দুটি থানা এলাকাতেই পুলিশের সাংগঠনিক স্তরে রদবদল করা হলো। এতদিন এই দুই থানায় সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা ছিলেন ওসি। এবার সেই সুতি ও শামশেরগঞ্জ থানায় ওসির ওপর বসানো হলো আইসি পদমর্যাদার অফিসারদের। মমতা ব্যানার্জি হাতরাসে লোক পাঠাচ্ছে, মণিপুরে লোক পাঠাচ্ছে, কিন্তু জঙ্গিপুরে লোক পাঠাচ্ছে না। সব ভোটের সময় মুসলমান হবে, ভোটের সময় হিন্দু হবে। আরে বিপদের সময় কোথায় তোমরা? এদিকে মুর্শিদাবাদের অশান্ত জায়গায় আপাতত মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আর এসবের মধ্যেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও তাকে অশান্ত এলাকায় না যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। I am going to the field to see for myself the realities in the field. রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? যে ওয়াকফ সংশোধিত আইন নিয়ে যাবতীয় বিতর্ক, তা নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে 5ই মে মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত 1995 সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে আপাতত কোনো বদল ঘটানো যাবে না। পাশাপাশি ওয়াকফ বোর্ড বা পর্ষদের গঠনগত কোনো পরিবর্তনও করা যাবে না। এবিপি আনন্দ। আবার বলছি, রাজ্যপাল রাজ্যে ফিরে এসেছেন এবং একেবারে এসেই অ্যাকশানে। রাজ্যপালকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন যে এই মুহূর্তে না যেতে, কিছুদিন অপেক্ষা করতে। সেই অনুরোধ উড়িয়ে রাজ্যপাল তিনি ওই কালকে ত্রাণ শিবির মালদায় সেটা যাবেন, কালকে সকালে ট্রেনে করে যাবেন। আমি পরের প্রতিবেদন দেখাবো। তারপর হঠাৎ জানেন ফ্ল্যাশব্যাকে আমার কয়েক বছর পুরনো একটা ঘটনা মনে পড়ে গেল। কি হুবহু ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি। আমি জানি না যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে এই নাটকীয় ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব কিনা। কেন এখন ভাঙবো না, আগে পরের প্রতিবেদনটা দেখাবো, তারপর আসবো। দেখুন, আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। I am going to the field to know for myself what exactly is the ground level situation. এখনো থমথমে মুর্শিদাবাদ, সাধারণ মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। ঘরছাড়ারা অনেকেই এখনো ভয়ে পাশের জেলা মালদায় কিংবা পশ্চিম রাজ্য ঝাড়খণ্ডে। এই প্রেক্ষাপটেই অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার জন্য তড়িঘড়ি দিল্লি সফর কাটছাট করে বৃহস্পতিবার সকালে কলকাতায় ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর রাজভবনেই কয়েকজন ঘরছাড়ার সঙ্গে কথা বলেন তিনি, যাদেরকে নিয়ে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। Victims of Murshidabad, particularly women, they came and met me. They had a lot of tales of woe to narrate, which was certainly very heartrending. I am going to the field to see for myself the realities in the field. Only then I'll be able to make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. কিন্তু রাজ্যপালকে এখনই মুর্শিদাবাদ না যেতে অনুরোধ করছেন মুখ্যমন্ত্রী। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল,
তার জন্য আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম, আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি। পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে। রাজভবন সূত্রে খবর, এদিনই সন্ধ্যায় ট্রেনে করে মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল রাজ্যপালের। তারপর শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। পরে রাজভবনের তরফে জানানো হয় এদিন রাজ্যপাল মুর্শিদাবাদ যাচ্ছেন না, শুক্রবার সকালে ট্রেনে করে মালদা টাউনে যাবেন তিনি। রুমা পাল, ব্রতদীপ ভট্টাচার্য, সুমন ঘরাই, এবিপি আনন্দ। ইতিহাসে পুনরাবৃত্তি। কেন এত বড় কথাটা বললাম? আসলে ঘটনাটা কি, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যপালকে অনুরোধ করছেন এখনই না যেতে, কিছুদিন অপেক্ষা করতে। সেই অনুরোধ উড়িয়ে রাজ্যপাল ঘটনাস্থলে যাচ্ছেন। আপনারা একটু ফ্ল্যাশব্যাকে চলে যান, মনে করুন বামফ্রন্ট আমল, নন্দীগ্রামের ওই পুলিশে গুলি চালনার মারাত্মক ঘটনা ঘটেছে। বাম সরকার তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীকে কি পরামর্শ দিয়েছিল? একটাই পরামর্শ, সেটা হচ্ছে এক্ষুনি যাবেন না, পরিস্থিতি ঠান্ডা হতে দিন। সেই অনুরোধ উড়িয়ে গোপাল কৃষ্ণ গান্ধী নন্দীগ্রামে পৌঁছে গেলেন। আমি এই মুহূর্তে ভিজুয়ালটা আর্কাইভে আছে, লাইব্রেরি থেকে দেখানোর চেষ্টা করব। ক্রিকেট খেলছেন তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী নন্দীগ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে। মনে রাখতে হবে যে এইখানে রাজ্যপাল যেতে চাওয়ার আগ্রহ প্রকাশ করলে সরকারকে জানাতেই হয়। সরকার তখনও কিন্তু একদিকে একেবারে আপত্তি করেছিল, ঠিক এখন যে ছবিটা আমরা দেখছি। আমি আপনাদের বলতে চাইবো যে তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার জামানা নয়। সেই যুগ হলে এই ছবিও নিঃসন্দেহে ভাইরাল হতো, যে নন্দীগ্রামের শিশু কিশোরদের সঙ্গে রাজ্যের তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী ক্রিকেট খেলছেন। কিন্তু জানেন, এইখানেই শেষ হয়নি, কারণ শাসক দল তারপর গোপাল কৃষ্ণ গান্ধীর এই রাজ্য সরকারের পরামর্শ বা অনুরোধ না মেনে নন্দীগ্রাম যাওয়া নিয়ে কটাক্ষও করেন। স্বয়ং বিমান বসু কি বলেছিলেন দেখাবো। সব ধরনের বিশ্বাসের মানুষের সঙ্গে কথা বলেছেন, আর তারপর উনি ব্যাক করে চলে এসছেন। মাঝখানে উপরি পাওনা গায়ের ছেলেদের সঙ্গে একটু খেলাও খেলেছেন। বল তারপরেতে সেকেন্ড বল যখন দিল সেটা মানে আউট অফ দি স্ট্যাম্প হয়ে গেল, ওটা উনি মারতে পারেননি। কিন্তু ফার্স্ট বলটা যখন ছিল, একটা বলই একবার মিড উইকেট। প্রথমে অর্ণবের কাছে যাব। অর্ণব, রাজ্য সরকারের আপত্তি এবং তৃণমূলের তখনের প্রতিক্রিয়া ছিল একেবারে উল্লসিত এবং অভিনন্দন রাজ্যপালকে, যে রাজ্য সরকারের আপত্তি এড়িয়ে তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী নন্দীগ্রামে পৌঁছেছেন। সুমনদা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুকুল রায় সবাই স্বাগত জানিয়েছিলেন, তাও দেখাতে পারি। আপনি নন্দীগ্রামের সঙ্গে এই আমি রাজ্যের অনুরোধ আর অনুরোধ উড়িয়ে রাজ্যপালের যাওয়া মেলালাম। আপনি একটা তুলনা আলাদা দুটো ঘটনা। মুর্শিদাবাদের ক্ষেত্রে আপনি দেখুন, শুভেন্দু অধিকারী বলেছেন হিন্দু শহীদ দিবস পালন করব। মারা গিয়েছেন 3 জন, তার মধ্যে 2 জন হিন্দু, একজন হচ্ছেন মুসলিম, ইজাজ আহমেদ সম্ভবত, যে মুসলমান ভদ্রলোক মারা গেছে। ঠিক বলেছেন। তা তিনি শহীদ নন। তার মানেটা হচ্ছে এখানেই হচ্ছে সেই ডিসক্রিমিনেশন করার চেষ্টা বিজেপির, যে শহীদের মধ্যে আবার ভাগ করছেন, মৃত মানুষের মধ্যে হিন্দু আর মুসলমান ভাগ করছেন। কিন্তু রাজ্যপাল তো বিজেপির রাজ্য সভাপতি নয়, রাজ্যপাল তো গোটা রাজ্যেরই। ঠিক কথা, কিন্তু তার একটা রাজনৈতিক আইডিওলজি আছে এবং সেই আইডিওলজি মেনেই তিনি এখনো পর্যন্ত 23টা বিল আটকে রেখে দিয়েছেন। তার জন্যই এখনো পর্যন্ত 17টা ইউনিভার্সিটিতে ভিসি বসেনি। এই যে বারবার করে প্রত্যেকটা প্রসেসে উনি আটকাচ্ছেন। ভি রাবি এবং যে তামিলনাড়ু সরকারের যে টাসেলটা ছিল সেটা নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। তারপর কিন্তু 10টা বিল পাশ করেছে রাজ্য সরকার নিজে, মানে এটা সুপ্রিম কোর্ট অব্দি যেতে হচ্ছে। অর্থাৎ এখানে অপক্ষপাত মূলক জায়গা থেকে রাজ্যপাল সত্যিই গিয়ে ওখানে কোনো কিছু করবেন, এটা এতটা বিশ্বাসযোগ্য মনে হয়। কি মনে হয় না যে রাজ্যপালেরও যাওয়া উচিত, মুখ্যমন্ত্রীরও যাওয়া উচিত? নিশ্চিত মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে যাবো, এবং পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেও। ওখানে যে ধরনের ষড়যন্ত্র হয়েছে, ওখানে যে ধরনের লোকজন ঢুকেছে মানে বিভিন্ন জায়গা থেকে, এবং যা যা কিছু তথ্য পাওয়া গিয়েছে। অর্ণবের কাছে একটাই প্রশ্ন থাকবে, যে অর্ণবী এই স্টুডিওতে অন্তত 5 বার গত 1 মাসে বলেছে যে নরেন্দ্র মোদী কেন মণিপুর যান না। আজকে যদি ঘুরিয়ে রাজস্বী প্রশ্ন করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুর্শিদাবাদ যাননি, প্রায় 2 বছর হয়ে গেছে। মণিপুরের সঙ্গে আপনি শামশেরগঞ্জকে তুলনা করবেন না, এই জন্য আমি বলছি দুটোর মধ্যে অনেক পার্থক্য। কারণ ওটার যে রেঞ্জ, ওটা রেঞ্জ প্রথমত অনেক বড়,
দু নম্বর হচ্ছে তার কারণ প্রধানমন্ত্রী রেঞ্জটাও তো বড় মুখ্যমন্ত্রী ঠিক কথা, থেকে। কিন্তু আমি বলছি যে মুখ্যমন্ত্রী আজকে নিজে বলেছেন আমি নিজে যাবো, একটু সময় দিন একটু। আচ্ছা, রাজস্বীর কাছে কিন্তু আমি ঠিক উল্টো দিকটা থেকে আসবো, সেটা হচ্ছে রাজ্যপাল ছিলেন কোচিতে। আমি কিন্তু জানি না, আমি একেবারে তথ্য নির্ভর কথা বলি। তিনি কোচি থেকে হঠাৎ ব্যাঙ্গালোর হয়ে দিল্লি গেলেন, তারপর দিল্লিতে কয়েক ঘন্টা সফর করে সোজা রাজ্যে ঢুকে গেলেন। আমি বলছি এই রুটটা নিয়ে কোনো ব্যাখ্যা আছে নাকি রাজস্বী? আমার নেই, আমি ওই জন্য ওর কাছে জানতে চাইছি। আমি রুটের ব্যাখ্যার দিকে সুমনদা যাব না। মানে দিল্লিতে কি তাকে ডেকে পাঠিয়ে রাজ্যে আরো মন দেওয়ার বা রাজ্যের এই ঘটনা সম্পর্কে ব্রিফ করা হলো? সেটা তো রাজ্যপালই বলতে পারবেন, কারণ আমি তো রাজ্যপালের স্পোক্সপারসন নই। হরগোবিন্দ এবং চন্দন দাস যারা আইডেন্টিফাই করেছেন মোহাম্মদ সেলিম তাদের পার্টি কার্যকর্তা হিসেবে, তাদের দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হরগোবিন্দকে 12 কোপ মারা হয়েছে। তারা সিপিএম করার জন্য মারা যাননি। জীবন ঘোষ যিনি তৃণমূলের একজন কার্যকর্তা, যিনি তার জমি দিয়েছেন তৃণমূলকে পার্টি অফিস তৈরি করার জন্য, তার সর্বস্ব লুটপাট হয়ে গেছে, তৃণমূল করার জন্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মুয়াজ্জেমের সভা থেকে শুধুমাত্র অমিত শাহ, বিজেপি, বিএসএফ এদেরকে আক্রমণ করেছেন। কি বলেছেন ওখানে দাঁড়িয়ে? প্রশ্ন একটাই ওখানে থাকছে, সব বহিরাগত, সব বাইরের থেকে ষড়যন্ত্র এসছে, মোদিজি ইউসুফের সাথে মিটিং করে নাকি সমস্ত কিছু করেছেন। এবার আমি বলছি, দুদিনের মাথায় 3 মাসের ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় বলা আরম্ভ হয়ে গেল। দুদিনের মাথায় ঘটনা ঘটার 3 মাস অর্থাৎ 90 দিন ইন্টু 24 ঘন্টা, 2160 ঘন্টায় ডিজি বেঙ্গল, আইবি কেউ কিচ্ছু জানতে পারলো না। ঘটনা ঘটার দুদিনের মাথায় বলে দিল 3 মাস থেকে প্ল্যানিং চলছে, সমস্ত পাথর টাথর। তাহলে তার আইবি কি করছিল, এসপি মুর্শিদাবাদ কি করছিল, কেউ জানে না। যে দুজনকে বলা হয়েছে যে বহিরাগত, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের হত্যাকারীদেরকে তাদের পরিবারের মহিলারা নাম, বাবার নাম, ঠিকানা আইডেন্টিফাই করে বলেছে। প্রত্যেকে হচ্ছে লোকাল লোক। 220 জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, 220 প্লাস, তারা প্রত্যেকে মুর্শিদাবাদের লোকাল লোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হ্যাজ বিন এই স্ট্যান্ডিং এক্সপোজড। এরা প্রত্যেকে হচ্ছে এসডিপিআই, পিএফআই, আনসারুল্লাহ বাংলার টিমের সদস্য। স্লিপার সেল মুর্শিদাবাদে বসে কাজ করছে। এতদিন পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ তাহলে কি করছিল? পিএফআই এর মেম্বারকে ব্যান সঙ্গে ইমরান হাসানকে রাজ্যসভায় কে পাঠিয়েছিল? জামাতের সঙ্গে কাদের সাথে করে? এটা কি সেই সময়কার মহারাষ্ট্র সরকার বলুন বা আমাদের মহারাষ্ট্র আছে বাংলার বিদেশও জানতো না যখন এই ধরনের ঘটনা ঘটে সবাই যেগুলো ছিল যে ষড়যন্ত্রমূলকভাবে ঘটনা ঘটে, সেই ষড়যন্ত্রমূলক এইটুকু বাচ্চা ছেলে ইমাম। আমি বলছি যে এই দুজনটাকে একটা কমন ওয়ার্ড নিয়ে নিই, সেই ওয়ার্ডটা হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র যে হয়েছে, বেশ, এই যে দুজনের কারোর সঙ্গে গলার জোরে আমি পারবো না। আমি খুব স্পষ্ট করে বলি যে একেবারে পরিষ্কার একটা কথা, দুজনকেই থামালাম, দুজনের অডিও এই মুহূর্তে অফ করে দেওয়া হোক। আমি বলছি যে ষড়যন্ত্র খুব পরিষ্কার। রাজ্য পুলিশ যারা তদন্ত করছে তারাও ষড়যন্ত্র বলছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্রটা কোথাকার? আজকে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি প্রেস কনফারেন্স করে মুর্শিদাবাদের সুতি থেকে 3য় জনকে গ্রেফতার করা হয়েছে। আবার তিনি ষড়যন্ত্রের কথাই বলেছেন, এবং এত বড় ষড়যন্ত্র যে সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুর করেছিল এই যাকে ধরেছেন আজকে রাজ্য পুলিশের গোয়েন্দারা, ইনজামুল হক। আমি বলছি ষড়যন্ত্র সন্দেহ নেই, কিন্তু এইখানেই প্রশ্ন, ষড়যন্ত্রটা এখানকার নাকি বাংলাদেশের? তার কারণ এর আগে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশি জঙ্গিদের দিকে আঙুল তোলা হচ্ছিল। রাজ্য পুলিশের ব্রিফিং ঠিক কী বলেছে আমার পরের প্রতিবেদনে এক্স্যাক্টলি সেটাই দেখাবো, দেখুন তো। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হতে হয়েছে ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা বাবা ছেলেকে। বাড়ি থেকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেতলে নৃশংসভাবে খুন করা হয় 70 বছরের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। সেই জোড়া হত্যাকাণ্ডের 5 দিনের মাথায় মুর্শিদাবাদের এই সুতি থেকে গ্রেফতার করা হলো মূল চক্রীকে। জাফরাবাদের বাসিন্দা ধৃত ইনজামুল হকি হামলায় নেতৃত্ব দিয়েছে বলে দাবি করেছে পুলিশ। এই নিয়ে জাফরাবাদে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 3-এ। সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক, এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া, সেই শুলিপাড়ার বাসিন্দা। এর আগে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হত্যাকাণ্ডের 3 দিন পর সুতির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় দিলদার নাদাবকে। বীরভূমের মুরারই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তার ভাই কালু নাদাবকে। এবার পুলিশের জালে আরো এক।
তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই এনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। যদিও পুলিশই তদন্তে আস্থা রাখতে পারছে না নিহতদের পরিবার। ন্যায়ের ব্যবস্থা করে, মানে যেহেতু পুলিশ তো তদন্ত করছে, সেই তদন্তে আপনাদের ভরসা? আমাদের তো পুলিশে যা তদন্ত করছে এর উপরে আমাদের নির্ভর করছে না, যে পুলিশ যে কাজগুলো করছে, যেমন পুলিশ থাকতে গেলে যে আমাদের একটু সাপোর্ট করতো, আমাদের এই দুটো জীবন অনেক নিশ্চিত বেঁচে যেত। তৃণমূলের তরফে যখন বারবার অভিযোগ করা হচ্ছে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে অশান্তি ঘটানো হয়েছে, তখন বিরোধীদের পাল্টা প্রশ্ন, যদি বাংলাদেশিরাই এই কাণ্ড ঘটিয়ে থাকে তাহলে ধৃতদের মধ্যে কজন বাংলাদেশি আছে? মুখ্যমন্ত্রী যে বাংলাদেশের তত্ত্ব খাড়া করেছিলেন যে বিএসএফ বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে টাকা দিয়ে এই দাঙ্গা করানোর চেষ্টা করেছিল এবং করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ তো সেই কথা বলছে না। কাদের গ্রেপ্তার করা হচ্ছে? এই ঘটনায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা সুতির বাসিন্দা, মুরারুইয়ের বাসিন্দা। আমার মনে হয় পুলিশ মন্ত্রীর পরবর্তী স্টেপটা হচ্ছে ওখানকার পুলিশ অফিসারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, কারণ ওরা মুখ্যমন্ত্রীর কথা শুনছে না। পুলিশ মন্ত্রী তো বলে দেবে কোন ঘটনায় কে অপরাধী, পুলিশ মন্ত্রী তো সবচাইতে ভালো খোঁজ রাখেন অপরাধীদের, এবং তাতে অসত্য যত বলতে হয় বলুক, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কেন চলছে না। বৃহস্পতিবার ফরেনসিক বিশেষজ্ঞরা জাফরাবাদে যান। মৈক ঠাকুর চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। নজরুলদার কাছে যাব যে আজকে এডিজি দক্ষিণবঙ্গ প্রেস কনফারেন্সও করেন এই গ্রেফতারের খবর দেওয়ার জন্য। এখনও পর্যন্ত নজরুলদা, রাজ্য পুলিশ 274 জনকে গ্রেফতার করেছে, 60টা মামলা হয়েছে। আমার প্রশ্ন খুব পরিষ্কার যে এখনও পর্যন্ত তার ধরা হয়েছে 2 জন সুতি, 1 জন মুরারই। আমি বলছি দুটোই তো পশ্চিমবঙ্গে। এর ভেতরে সত্যি বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে এখানে তীব্র অশান্তি করা হয়েছে, এমন অশান্তি যে পুলিশ জানাচ্ছে যে গ্লক পিস্তল সেটা 10টা গুলি সমেত পুলিশ পার্সোনালদের খুন করার জন্য তাদের কাছ থেকে ছিনতাই অবধি করা হয়েছে, মানে দুষ্কৃতী তাণ্ডব এই পর্যায়ে উঠেছিল। আমি বলছি যে তাহলে বাংলাদেশের লোক ঢোকালো কি আদৌ কি বাংলাদেশ, নাকি এইখানকার স্থানীয় লোকেরাই যাদের পুলিশ গ্রেফতার করছে তারা এটার জন্য দায়ী? আপনার তো মনে আছে আমি আগেও কথাটা বলেছি যে প্রথম দিন ওখানে যেসব ঘটনা ঘটেছিল, যাতে পুলিশের গাড়িতেও আগুন লাগানো হয়েছিল, তারপরে রাজ্যের একজন মন্ত্রী প্রকাশ্য সভায় বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাকে ফোন করে আন্দোলন যেভাবে হয়েছে তার জন্য সন্তুষ্টি ব্যক্ত করা হয়েছে। তার মানে ওখানের পুলিশের লোকেরা নিষ্ক্রিয় থেকে এই যে দাঙ্গা করতে দিয়েছিলেন সেটা পুলিশ মন্ত্রীর ইচ্ছা অনুসারে করেছিলেন, নাহলে তিনি সন্তুষ্ট হবেন কেন? ওই যে মন্ত্রীর বিরুদ্ধে তো উনি কোনো ব্যবস্থা নেননি, উনি যদি মিথ্যে কথা বলে থাকেন। দেখুন, উনি রাজ্যপালকে যেতে অনুরোধ করছেন যাতে না যাবেন না, পরিস্থিতি শান্ত তারপরে যাবেন। তাহলে উনি এই যেখানে দাঙ্গার অভিযোগ উঠছে, অন্য রাজনৈতিক দলের লোকেরা এসে হিন্দু মুসলমান রাজ্যপালের সঙ্গে দেখা করছেন, ডিজির সঙ্গে দেখা করছেন, তখন একটা বিশেষ সম্প্রদায়ে ধর্মীয় নেতাদের সঙ্গে মিটিং করে সেখান থেকে অন্য রাজনৈতিক দলদের বা বিএসএফকে যে নিশানা করলেন, সেটা কি একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কাম্য? তিনি তো শুধু রাজ্যের শাসক দলের নেত্রী নন, যখন মিটিং করছেন তখন উনি মুখ্যমন্ত্রী নন, এটা তো নয়। তো সেটা কি কাম্য ছিল? আমি এখানে দুটো কথা বলবো। এক হচ্ছে যে একেবারে পরিষ্কার মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে কংগ্রেস, যেহেতু টেকনিক্যালি এটা কংগ্রেস মালদা দক্ষিণ সেই কেন্দ্রের মধ্যে, সেখানে কংগ্রেসকে দায়ী করেন ঈশা খান চৌধুরী। তিনি কি বলেছেন আপনাদের দেখাবো, কিন্তু একটা জায়গায় আমি নজরুলদার সঙ্গে একমত নই যে মুখ্যমন্ত্রী কিন্তু ওই মঞ্চের ওপর থেকে বিশেষ ধর্মের এবং মুসলিম সম্প্রদায়ের ইমাম মুয়াজ্জিনদের সমাবেশ, সেখান থেকে কিন্তু সব ধর্মের কথা বলেছেন, এবং কালকেও দেখিয়েছি হিন্দু ধর্মের মানে জয় মা দুর্গা ধরনের বক্তব্য ওই মঞ্চের ওপর থেকেই দাঁড়িয়ে বলেছেন, অর্থাৎ সব ধর্মের কথা বলেছেন। কিন্তু আমি এখানে বলুন, ওখানে যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকাটা যদি মালদা লোকসভার অন্তর্গত হয় এবং সেখানে যদি কংগ্রেস জেতে, তো ওখানকার মুখ্যমন্ত্রীকে তিনি নন? না, আমি আপনার সঙ্গে দ্বিমত নই।
এই পার্টে দ্বিমত নই বলেই গতকাল বিস্তারিত একটা অংশ করেছি শুধু এই পার্টটা নিয়ে, কিন্তু আজকে ঈশা খান চৌধুরী তিনি কি বলছেন দেখাবো। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। উনি সব জায়গার মুখ্যমন্ত্রী, তো উনি কি বলতে চান যে উনি মালদা আর মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নয়? শামশেরগঞ্জ মুর্শিদাবাদ জেলার এলাকা, এখানকার বিধায়কও তৃণমূলের, কিন্তু যেহেতু এই বিধানসভা কেন্দ্রটি পাশের জেলা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, আর এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী, তাই শামশেরগঞ্জে অশান্তি সামলানোর দায়িত্ব কংগ্রেসের ঘাড়ে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। উনি সব জায়গার মুখ্যমন্ত্রী, তো উনি কি বলতে চান যে উনি মালদা আর মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নয়? এখানে ওর এসপি নেই, আমি কি এসপি? অধীর বাবু কি এসপি? আমরা কি মন্ত্রী? আমরা কি আইনমন্ত্রী? ঈশা খান চৌধুরী যখন মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তখন শাসক দল পাল্টা প্রশ্ন করছে। উনি অশান্তির পর এলাকায় কেন যাননি তারও পাল্টা জবাব দিয়েছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ। যদি উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে, আমি রিজাইন করব, আমি ইস্তিফা করব। সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশ হাত মিলিয়ে আছে এবং একটা বড় প্লটে তারা ঘুঁটি বা বোড়ের মতো ব্যবহৃত হচ্ছে। আমরা তো তার তদন্ত চেয়েছি, ফলে এখন উনি ফেস সেভিং কোনো স্টেটমেন্ট করছেন, তার বেশি কিছু। পুলিশের একটা অনুরোধ ছিলেন যে আপনি এই মুহূর্তে ঘুরবেন না, যেহেতু সিচুয়েশন একটু গরম আছে, কিন্তু একদিকে পুলিশ বলবে, রিকোয়েস্ট করবে, আমরা শুনবো, আর পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যে আছেন উনি আবার ওটার ফায়দা নিবে, রাজনীতির ফায়দা নিবে, এটা ঠিক নয়। ভূগোলের গোলে কি এভাবেই ঘুরতে থাকবে রাজনীতির বুলি? শিবাশিস মৌলিক, করুণাময় সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বাদশার কাছে যাব। এত বড় ঘটনা শেষ পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট আজকে করে দিল যে মুর্শিদাবাদে আপাতত কেন্দ্রীয় বাহিনী থাকবে, অর্থাৎ রাজ্য পুলিশ, শুধু রাজ্য পুলিশের ওপর কোর্টের ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনী থাকার বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানি অবধি। বাদশা দেখো সুমন, মুর্শিদাবাদ আমার নিজের জেলা, বহু বছর ধরে জেলার যে মনোভাব, যে পরিবেশে বড় হয়েছে সেটা ধীরে ধীরে পাল্টাচ্ছে। গত লোকসভা নির্বাচনের ভোট বিন্যাসটা দেখলে বুঝতে পারবো সেখানে ধর্মের একটা বড় প্রভাব ছিল। অর্ণব যে বলছেন যে ষড়যন্ত্রের কথা, এটা তো একটা স্পেকুলেশন। আমি দুভাবে ভাবতে পারি। প্রথমে রাজ্যপালের কথা যেটা উনি বললেন, এই রাজ্যপাল এই যে সুপার নিউমারি বিলটা, যে পোস্টটা উনি সই করেছেন বলে সুপ্রিম কোর্টে গিয়ে পুরো ক্যাবিনেটটা জেল যাত্রা বেঁচে গেল। তাহলে রাজ্যপাল যে সবসময় তৃণমূল কংগ্রেসকে বা সরকারকে বিপদে ফেলেছে তা নয়, কঠিন সময় বাঁচিয়ে দিয়েছে, একটা তার প্রমাণ। 2 নম্বর, ষড়যন্ত্রের কথা যদি বলি তাহলে ওখানে এতে কার বেনিফিট হতে পারে? মালদায় লোকসভায় ওখানে জিতেছে কংগ্রেস। মুর্শিদাবাদে আপনি দেখবেন এইবার লোকসভা নির্বাচনে যে বাম কংগ্রেসের জোট আগের বারের থেকে প্রচুর বেশি ভোট পেয়েছে, মার্জিন অনেক কমেছে। তাহলে আগামী বিধানসভা নির্বাচনে এটাকে রিকভার করতে হবে। তার মানে এই যে মাইনরিটি ভোট যেটা বাম কংগ্রেসে গেল বা কিছুটা কংগ্রেসে গেল মালদায়, সেই ভোটটাকে নিজের কাছে ফিরিয়ে আনতে হবে। এবং আমার জেলে বলে খবরটা জানি আমি, বিশেষ করে একটা বিধানসভায় রানীনগর বা সম্ভবত, যেখানে বাম কংগ্রেস জোট বিধানসভায় এগিয়ে আছে, লিড আছে। তাহলে ষড়যন্ত্রের কথা যদি বলতে হয় তাহলে কি এই ভাবনা মাথার মধ্যে আসবে না? একটা শেষ কথা বলবো, এখানে যে কোনো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা খুব রেসপন্সিবল স্টেটমেন্ট আশা করি, কিন্তু বারবার দেখেছি আমরা যখন আরজি করে হামলা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বামেদের উপর দায় চাপালেন, পুলিশ অ্যারেস্ট করলো, দেখা গেল সেখানে তৃণমূলের এর সংখ্যাধিক্য বেশি। এক্ষেত্রে এই যে বারবার বলছেন বাংলাদেশ থেকে এসছে, অ্যারেস্ট করছে তারা স্থানীয় লোকাল, এর উত্তরটা সরকার তো কখনো দেন না। মানে মাননীয় মুখ্যমন্ত্রী যা বললেন বা বাদশাদা যা বললেন, যাই বললেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই রাজনৈতিক উদ্দেশ্য কথাটা বারবার করে আসছে। এবং নজরুল্লাহ যেটা বললেন যে মঞ্চ থেকে একজন যখন বলছেন, আমি বলছি যে সুমনদা বিভিন্ন পোর্টাল বলুন, বিভিন্ন ছবি বলুন, ইভেন আমি বলছি এবি আনন্দ, তারাও কিন্তু এই ছবিগুলো দেখিয়েছে যে ওই এলাকায়
সম্প্রীতির ছবিটাও একই সঙ্গে হ্যাঁ, কতটা জোরালো রোজ। এবং মুসলিমরা কিভাবে আমিও ওখানকার দেখেছি। হিন্দুদের রক্ষা করছে এবং বিভিন্ন ক্যাম্প তারা কিন্তু আগলে ও রাখছে। হিন্দু মুসলমানের কথা আমি বলছে বলছি না। যে এই ছবিটাই আমার এই বাদশা মুহূর্তে খুব সহজভাবে যেটা ঠিক বলছে কথা, যে আমি মানছি না কথা, উনি যেটা শাসক বললেন। দলের মানে আমি বলছি ষড়যন্ত্র উনি একটা বিরোধীদের না রাজনৈতিক শাসক ফায়দা দলের? বলুন তো, হ্যাঁ, সেটাকে আপনি বলেছেন রাজনৈতিক ফায়দা বলুন সরাসরি। না। আমি বলছি রাজনৈতিক ফায়দা কথা কিন্তু উনি বলছেন। বলেছেন। রাজনৈতিক ফায়দা কথা যেটা উনি আমরা বলছেন। দাবি রাখছি এখানে, কিন্তু তদন্তের এক্ষেত্রে আওতায়। যেটা রাজ্য সরকার যেটা চাইছে সুজার কুণাল ঘোষও মোড়কে- তদন্তের দাবি করছেন। হ্যাঁ, সুজার মোড় ব্লক করা হয়েছে 2টো থেকে 6:30 ভেতরের থেকে কন্টিনিউয়াস পুলিশকে ফোন করা হয়েছে। 4.5 ঘন্টা পরে পুলিশ পৌঁছেছে। সুজার মোড়ে পৌঁছে পুলিশ অবরুদ্ধকারীদের সঙ্গে ডান্ডিয়া খেলেছে। যে মাঠটা ভাঙড়ে গিয়ে জায়গা খালি করে ভেতরে ঢুকে গেছিল সেই কাজটা পুলিশ করেনি। 4.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে অবাধে লুট করার জন্য। 2 নম্বর কথা, দাঙ্গা শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ দাঙ্গা সেটাই তখনই বলা হয় যখন দুতরফের হয়। ইট ওয়াজ আ ওয়ান সাইডেড হিন্দু ম্যাসাকার। তৃতীয় কথা, মুর্শিদাবাদ ইজ আ ক্লাসিক এক্সাম্পল। এটার জুডিশিয়ারি প্রোব, জুডিশিয়ারি এনকোয়ারি হওয়া উচিত। কেন হওয়া উচিত? কারণ মুর্শিদাবাদ খুলনার সঙ্গে এক্সচেঞ্জে ভারতবর্ষে পায় 55% মুসলিম মেজরিটি, 45% হিন্দু মুর্শিদাবাদ। ঠিক উল্টোটা খুলনাতে 55% হিন্দু, 45% মুসলিম। আজকে দাঁড়িয়ে 77 বছরে দাঁড়িয়ে ভারতবর্ষের কোন জেলায় 55% মুসলিম পপুলেশন 70% ক্রস করে গেছে? এটা বিশ্বনাথের কাছে যাব, সেটা হচ্ছে ইললিগাল ইনফিলট্রেশন। খুব পরিষ্কার। সেটা হচ্ছে বিএসএফ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই অভিযোগ তুলুন এবং সরাসরি 5-6 হাজার টাকা দিয়ে বাচ্চাদের ঢিল ছোলানোর অভিযোগ থেকে গুলি চালানোর অভিযোগ করুন, আজকে সেই বিএসএফ সহ কেন্দ্রীয় বাহিনীর ওপরই কলকাতা হাইকোর্ট ভরসা রাখলেন। এই রকম একটা অশান্ত পরিস্থিতি। দেখুন সম্বন্ধে আমি যেই মুহূর্তে শুনেছিলাম যে 6-7 বছরের বাচ্চাদেরকে পাথর দিয়ে দিচ্ছে বিএসএফ ছুঁড়ে মারার জন্য, আমি দুটো দিক থেকে আমি জিনিসটা ভাবলাম যে তাহলে পশ্চিমবাংলায় আমরা যেটা বারবার বলি যে ঠিক মতন স্কুল ছুট হচ্ছে, মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এতটাই খারাপ যে বাধ্য হয়ে নানা রকম কাজ করছে এরা, এবং একই সাথে কর্মসংস্থান নেই। বাড়িগুলো এত দরিদ্র যে কিছু টাকার বিনিময়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে ধার করে বলছি, কিছু টাকার বিনিময়ে বিএসএফ ওদেরকে দিয়ে ডেল মারাচ্ছে। তার মানে আপনি বুঝে দেখুন আমাদের আর্থসামাজিক অবস্থাটা কোন জায়গায় আছে, যে এই বাচ্চা শিশুদেরকে ব্যবহার করতে পারছে বিএসএফ, কারণ এরা স্কুলে নেই, এদের চাকরি বাকরি নেই, আর্থিক দুরবস্থাটা, এবং একই সাথে শিশুদের দিয়ে অপব্যবহার করবে বিএসএফ। আর আমার শিশু সুরক্ষা কমিশন কলকাতায় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকবে, এটা আমি মেনে নিতে পারছি না। কারণ শিশুদের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন, তারপরে আপনারা চুপ করে বলছেন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে ওরাও যেতে চেয়েছিল, আমি বলেছি এখন নয়। না, কিন্তু প্রশ্নটা না, দেখুন সুমনদা, আমি বলছি বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চর্চা করেছি প্রতিটি ইস্যুতে। উনি প্রতিনিয়ত বলতেন যে কনফিডেন্স বিল্ডিং এ যাচ্ছি, ওদের সাথে ওদের সমস্যা নিয়ে ভাবি, সেই কারণে যাচ্ছি। আজকে আপনি যখন শাসক দলে শাসক প্রধানা, আপনার মুখ্যমন্ত্রী হিসেবে তো ওই যারা আজকে মালদাতে বাধ্য হয়েছে চলে যেতে, বাড়ি ঘর সব শিবিরে আশ্রয় নিয়েছে, আপনি তাদের কাছে যাননি কেন মুখ্যমন্ত্রী হিসেবে? কেন ব্যবহার করেননি একটা চিফ মিনিস্টার এখনো অবধি? যারা বাড়ি ছাড়া হয়েছে উনি তাদের মুখ্যমন্ত্রী নন? আইন স্টেট ল এন্ড অর্ডার কার সাবজেক্ট? এটি অন্য কোনো আমি বলছি একই সঙ্গে যারা চলে গিয়েছেন তার মধ্যে একটা অংশ ফিরতেও শুরু করেছেন। আমি বলছি যে সম্পূর্ণ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় যেরকম ছুটে যেতেন আর সরকার আটকানোর চেষ্টা করতো, এখনো একেবারে রোল রিভার্সাল। শোনো, ধর্ম এবং রাজনীতি তো মানুষের অনিষ্ট করছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই ষড়যন্ত্র বলে, এবং আমাদের ষড়যন্ত্র থেকে নিশ্চয়ই আওয়াজ বেরোচ্ছে না, যে কারণে ওনারা ষড়যন্ত্র করতে পারছেন সবাই। মূল কথা হচ্ছে জোরদারি সমাজ ব্যবস্থা, দেশভাগ, মুসলিম লীগের রাজনীতি, হিন্দু মুসলমান রাজনীতি। আখতারুজ্জামান ইলিয়াস যখন লিখছেন বাংলাদেশে তাকে লিখতে দেওয়া হচ্ছে না, আটকানো হচ্ছে, পরে আনন্দ পুরস্কার পান। একইভাবে যখন বাংলাদেশ হয়েছে আমরা কিন্তু বলেছিলাম যে এই বাংলাদেশের ঘটনা যেভাবে মৌলবাদী শক্তি এগিয়ে আসছে, আজকে মুর্শিদাবাদ কিন্তু সেই একই জিনিস আমাদের চোখের সামনে দেখাচ্ছে। এখানে কিন্তু দেশকে খুব শক্ত হতে হবে। হ্যাঁ, এখানেই হচ্ছে পুলিশ প্রশাসন সরকারের ভূমিকা। আমি বলছি আমাদের দেশের নাগরিকরা, আমার এই রাজ্যের বাসিন্দারা, আমার সহ নাগরিকরা এক কাপড়ে প্রাণ ভয়ে নিজের বাড়ি ছেড়ে, নিজের জেলা ছেড়ে অন্য জেলায়, অথবা এমন কি আমরা দেখেছি ঝাড়খণ্ডে কয়েকটা পরিবার পালিয়ে গেছেন। এইটা হবে আর প্রশাসন চুপ করে দেখবে? এই প্রশ্ন আমাদের রইল। কিন্তু এইখান থেকে রাজনীতির এত হাওয়া গরম, এত গরম আলোচনা, ঠিক আজকে সন্ধেবেলা যেটা হঠাৎ এক পশলা বৃষ্টি ভেজা বাতাস চলে এলো, কয়েক পশলা বৃষ্টি হলো, পরিবেশটা একটু ঠান্ডা হলো,
এই পরের প্রতিবেদনটা একটু অন্যরকম। যিনি মোটামুটি সবসময় গরম গরম ভাষণের জন্য বিখ্যাত, রাজ্য রাজনীতিতে তার প্রথম দিনের প্রবেশ থেকে আজ অবধি সবসময় শিরোনামে থেকেছেন যে মানুষটা, তার নাম দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ হঠাৎ একদিন যদি শোনা যায় যে তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, চমক লাগে। প্রথমেই সন্দেহ হয় ঠিক খবর তো, কিন্তু খবর একেবারে সঠিক। দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ। আমি বলছি এমনি ভোটের সময় নতুন রাজনীতির ইনিংস নিয়ে অনেক কথা হয়। দিলীপদার জীবনের এই নতুন ইনিংসের জন্য আমি একমত, যে আমার সব অতিথিও আমার সঙ্গে একমত হবেন। সবাই শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকালই সেই দিন, সুতরাং দিলীপ ঘোষের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখুন, বৃহস্পতিবার বিকেলে কলকাতায় যখন আকাশ কালো করে ঝড় উঠেছে, তখন বঙ্গ রাজনীতিতে ঝড় তুলল একটা বিয়ের খবর। যে সে বিয়ে নয়, পাত্রকে দিলীপ ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এ রাজ্যের সফলতম বিজেপির সভাপতির জীবনে বাজতে চলেছে বিয়ের সানাই। সংঘ থেকে এবার সংসারে 63তে নতুন ইনিংস শুরু করছেন দিলীপ ঘোষ। পাত্রী 47 বছর বয়সী রিঙ্কু মজুমদার, দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। সম্ভবত শুক্রবারই নিউ টাউনে দিলীপ ঘোষের বাড়িতে 4 হাত 1 হতে চলেছে। দিলীপ ঘোষের মর্নিং ওয়াকের ছবি রাজ্যবাসীর কাছে নতুন নয়। প্রতিদিন মর্নিং ওয়াকের পর গরমাগরম আক্রমণ শানান তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সেই মর্নিং ওয়াকেই নাকি 2021 সালে রিঙ্কুর সঙ্গে আলাপ দিলীপ ঘোষের। এবার একেবারে সোজা দিলীপ ঘোষের জীবনে এন্ট্রি। যদিও রিঙ্কুর রাজনীতিতে এন্ট্রি তার বহু বছর আগে থেকেই, 2013 সালে। যদি কেউ বিয়ে করেছেন, আনন্দের খবর হবে, এর মধ্যে রাজনীতি কোথায়? অন্য ইস্যুতে যতই বিরোধিতা থাক, বিয়ে নিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতাদের ঢল নেমেছে। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। দেবাংশু ভট্টাচার্য আবার লিখেছেন, অনেক অভিনন্দন দিলীপদা, মন থেকে খুশি হয়েছি, খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক, ভালো থাকুন দুজনে। এগেইন কনগ্রাচুলেশনস। ঘোষ বাড়ির এই বিয়েতে দিলীপের পরিবারের সদস্যরা কি থাকবেন? মা অনেক আগে একবার বলেছিল দিলীপের বিয়ে দেবো, যদি আজকে যেতে বলে যে কালকে চলে আপনারা যাবেন, আগে বলুক তো কি হচ্ছে না হচ্ছে তো জানা নেই। বিয়ে নিয়ে দিলীপ ঘোষ মুখ না খুললেও শুক্রবারই যে বিয়ে তা স্বীকার করে নিয়েছেন রিঙ্কু মজুমদার। শোনা যাচ্ছে মূলত মায়ের ইচ্ছা এবং জোরাজুরিতেই বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে ছেলের হারের পর কাজের চাপ কমে যাওয়ায় আর তাকে একা থাকতে দিতে রাজি ছিলেন না বৃদ্ধা মা পুষ্পলতা ঘোষ। রিঙ্কুকেও পুত্রবধূ হিসেবে মনে ধরে যায় তার, আর শেষ অবধি মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়ে যান তার স্নেহের মেজো ছেলে নাড়ু। আর এবার বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতির 4 হাত 1 হওয়ার অপেক্ষা। অমিতাভ রথ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায় জামিনের আর্জি খারিজ। ব্যাংশাল আদালতের বিচারক আজ একেবারে স্পষ্ট বলেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ভুরি ভুরি তথ্য প্রমাণ রয়েছে। এই দুর্নীতির মাথাদের জন্যই আজ হাজার হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। সত্যজিৎ রায়ের নায়ক ছবির সেই স্বপ্নদৃশ্যের মতো চাকরি বিক্রির টাকা স্তূপে যেন শেষ পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের চাপাই পড়তে হয়। এদের যেন বলতে হয়, আর কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন চলো নিবার হরি বল বাজরে আমার দিনের কথা বলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা কে বলা যায়। তোমরা কোনো চিন্তা করো না, চাকরি হারাদের পাশে আছি। আপনারা দেখুন, চোরের মায়ের লম্বা গলা। কেস দেবেন না প্লিজ।